হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। প্রিয় দর্শক, সপ্তাহের এই দিনটি তারকাদের সাথে গল্প করার দিন। এই দিনটিতে আমরা এমন ব্যক্তিত্বদেরকে নিয়ে হাজির হই যাদের সাথে জীবনের নানা গল্প করে আমরা নিজেরাও অনেক বেশি রঙিন হয়ে উঠি। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। বাংলাদেশের নাট্যাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় মুখ। তবে আমি একটা কথা বলতে চাই, যদিও তিনি এখন অভিনয় শিল্পী হিসেবে সবার কাছে অনেক বেশি সমাদৃত, কিন্তু তার প্রথম পরিচয়ে তিনি একজন নৃত্যশিল্পী। তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। শিশু একাডেমিতে নাচ শিখে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টারে অভিনয় করে নতুন কুড়িতে পুরস্কৃত হয়েছিলেন। এরপর বিটিভির 12 রকমের মানুষ নাটকে অভিনয়ের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে সবার কাছে সমাদৃত হন। সম্ভাবনাময়ী এই অভিনেত্রী বাচসাস পুরস্কারে ভূষিত হন সে সময়, এবং পরবর্তীতে আমরা 2000 সাল থেকে তাকে নিয়মিত নাচ এবং নাটক অর্থাৎ অভিনয়ে দেখতে পাই। এবং তার জীবনের আমি বলবো দীর্ঘ 25টা বছর তিনি অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ রয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী নাদিয়া। নাদিয়া আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও শুভেচ্ছা। আর মানে সত্যি কথা বলতে গেলে একটু আগে তুমি যে কথাগুলো বলছিলে, মনে হলো যে আমি আমার পুরো জার্নিটা দেখতে পাচ্ছিলাম। মানে ছোটবেলা থেকে মানে আমিও নিজেকে জানলাম, আমার সম্পর্কে অনেকগুলো কথা মনে হলো, অনেকগুলো স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। ভালো লাগছে ডেফিনেটলি। আর তুমি জানো, আমরা ওই যে নতুন কুড়িটা যখন দেখতাম না, আমাদের যে কি একটা ভালো লাগা কাজ করতো, এবং ওই ভালো লাগাটা এমন ছিল যে ওরা ওখানে আছে, মানে মনে হচ্ছে যে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি। কারণ ছোটবেলায় তো আমাদের অনেক স্বপ্ন থাকে, তোমরাও তখন ছোট, তোমাদের মাঝে আমরা আমাদের আনন্দটাকে খুঁজে পেতাম। আর ফ্রাইডেতে কখনোই আমরা মিস করতাম না নতুন কুড়ি দেখা। সত্যি কথা বলতে গেলে মানে নতুন কুড়ি আমি যেই বছর অংশ নেই তার অনেক আগে থেকেই নতুন কুড়ি ব্যাপারটা এতটাই জনপ্রিয় ছিল সবার কাছে। মানে এটা শুধু বাচ্চারা দেখতো তা না, বড়রাও খুব আগ্রহ নিয়ে দেখতেন। এবং আসলে সত্যি কথা বলতে গেলে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কেউ গান অংশ নিচ্ছে, কেউ অভিনয়, কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে, দেখতেও ভাল লাগতো। আচ্ছা, একটু বলো যে কেমন লাগতো? কারণ ওই সময়টাতে যারাই টেলিভিশনে পর্দার সামনে আসতো তারা সবাই কিন্তু আসলে আমি বলবো জনপ্রিয়তা পেয়েছে, এবং যারা তোমরা ভালো করেছো, প্রথম সারির ছিলে, তারা সবার কাছে একদম পরিচিত মুখ। কারণ 12 রকমের মানুষ এই নাটক দেখেনি বাংলাদেশের সেই সময় কেউ নেই। তো অ্যাকচুয়ালি কেমন লাগতো যে এত অল্প বয়সী নেম ফেম পরিচিতি চলে এসেছিল? তখন তো আসলে মানে নেম ফেমের ব্যাপারটা বুঝতাম না। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে মানে একটাই টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, সেই মানে চ্যানেলে একটা নাটক প্রচারের সাথে সাথে তার যে কি পরিমাণ ব্যাপ্তি, সেটা মানে প্রথম পর্ব যেই পর্বে আমাকে দেখা গেছে তার পরের থেকেই আমি বুঝতে পেরেছি। মানে রাস্তাঘাটে সবাই এই বইচি না, বইচি মানে আমার চরিত্রের নাম ছিল বইচি। এমনও হয়েছে যে আমি রাস্তার এই পার দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি, ওই পাশের হয়তো কেউ দাঁড়িয়ে বলছে হ্যাঁ বইচি। তো মানে ব্যাপারটা খুবই মানে বলবো যে আনএক্সপেক্টেড, এবং বলবো যে একটা অসাধারণ ব্যাপারও ছিল। আর একটা ছোট্ট শিশুর জন্য ওটা যে কত বড় একটা প্রাপ্তি যে সে আমার চরিত্র আমাকে মানে চিনতে পারছে। একদমই তাই, কারণ আমার নামের থেকে তখন চরিত্রটাকেই আমাকে তারা চিনছে, এবং মানে চেহারাটা চেনা চেনা লাগছে যে ওই চরিত্রটি। এটা একটা ভীষণ বলবো ভালো লাগার বিষয়। এবং সেই সময়কার নাটকগুলো আসলে দর্শকের বলবো যে মানে অনেক আমরা দর্শকের কাছ পর্যন্ত যেতে পারতাম নাচের কারণেই। বলবো যে নতুন কুড়ির সাথে আবার অভিনয়ে অংশ নেওয়া, সেইভাবেই পরের বছরই। আচ্ছা, হাবিবুল স্যারের কাছ থেকে তো তোমার প্রথম তালিম নেওয়াটা শুরু হয়, কিন্তু পরবর্তীতে আমরা শিবলি মোহাম্মদ, শামীম আরা, নিপা, তার মাঝখানে আসলে আমি বলবো যে আমি শিশু একাডেমিতে ভর্তি হই প্রথমে, তারপরে আমি বাফাতে বুলবুল ললিতকলা একাডেমিতে আমি ভর্তি হই ধানমন্ডি শাখায়। সেখানে আমার গুরু ছিলেন সোহেল রহমান, রাহেজা খানম জুনু, খোকন স্যার। তো আমার আসলে শিশু একাডেমি, তারপরে বুলবুল ললিতকলা একাডেমি, এবং সেখানেই 7 বছরের ডিপ্লোমা কোর্স হয়। তো আমি মানে যখন যেটা করি ওই সময়টা খুব ছোট ছিলাম, সিরিয়াস। তো সেখানেও পরীক্ষা দিয়ে আমাদের ডিপ্লোমা কোর্সে আমার রেজাল্ট থাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো তারপর পরই আমার মানে থাকে যে আমি আরও শিখতে চাই, এবং আমি তখন শিবলি মোহাম্মদের কাছে কত্থক শিখি, বেলায়েত হোসেনের কাছে ভরতনাট্যম শিখি, শামীম আরা নিপার কাছে ওনার কাছে শিখি। তো
আমার শেখার আগ্রহ ছিল অনেক, মানে আমার ভালো লাগতো শিখতে। এবং তুমি আসলে নাচেরও আমি বলবো সবগুলো শাখায় নিজের পদচারণা রাখার চেষ্টা করেছো, যে যে যেটাতে সবচেয়ে বেশি পারদর্শী আমি সেই মানুষটার কাছে কার কাছে, হ্যাঁ, যেমন আমি মণিপুরি শিখেছি তামান্না রহমানের কাছে। তো আমি চেষ্টা করেছি যে আমার ভালো লাগতো আসলে, সত্যি কথা বলতে গেলে। এবং আমার যেটা এখন মনে হয়, আমি যেই মাধ্যমেই কাজ করি সেটা যদি আমার ভালো লাগে তাহলে হয়তোবা মানে ওই সময়টাতে যদি ভালো লাগা তৈরি করে তাহলে সেই জায়গাটা লাস্ট করে আসলে। রাইট। আচ্ছা, এরপরে আমরা দেখলাম তুমি অভিনয়ে একদম গ্যাপ হয়েছে, এবং না মানে 2000 সালের কথা বলছি, অভিনয় তো লম্বা একটা গ্যাপ ছিল তোমার। নাচের ক্ষেত্রে আমরা অনেককেই দেখেছি যে নতুন করে থেকে এসে কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে তারা নায়িকা চরিত্রগুলোতে কাজ করা শুরু করেছে, বাট ওই সময়টাতে তুমি টোটালি কিন্তু নাচ নিয়ে ব্যস্ত ছিলে। শুধুমাত্র আমরা টেলিভিশনের পর্দায় নাচের অনুষ্ঠান হলেই তোমাকে দেখতে পেতাম। তারপরে আবার 2000 সাল থেকে তোমার জার্নিটা শুরু হলো অভিনয়ের। কেন মনে হলো যে এখন আমি অভিনয় করব? সেটার পেছনেও নাচের কারণ হলো, ছোটবেলায় আমি হয়তো শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় ছিলাম। আমরা পারফরমেন্স করতাম, আমি, শ্রাবন্তী, তারপর মেহের আফরোজ শাওন, আমাদের এরকম অনেক প্রোগ্রাম হতো, মানে ঈদ হোক, বিশেষ কোনো দিবস হোক, আমরা টেলিভিশনে পারফর্ম করছি ছোটবেলায়। বড় যখন হতে শুরু করলাম তখন দেখা গেল কি যে আমাদের অনেকেই অভিনয় করছে, আমার অনেক বন্ধুরা অভিনয় শুরু করেছে, কিন্তু আমার তখনও আগ্রহ খুব একটা ছিল না। কিন্তু আগ্রহটা কিভাবে হলো যে নাচের প্রোগ্রাম, তখন বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান একটা চল ছিল সেই সময়, 2000 সালের কথা যদি বলি বা 99-98 সালের কথা বলি, তখন হতো কি যে যার একটু মডেলিং করে পরিচিতি আছে বা কেউ টেলিভিশনে অভিনয় করে, তাকে ওই নাচের ক্ষেত্রেও সুযোগটা দেওয়া হতো, প্রায়োরিটি দেওয়া হতো, যে মেইন একদম, মানে তার আগ পর্যন্ত দেখা যেত যে আমি আমার গুরুদের সাথে পারফর্ম করছি। তো তখন আমার মনে হলো আচ্ছা তাহলে একটা দুটো পারফরমেন্স করি, একটা দুটো নাটক করি, বিজ্ঞাপন করি। ওই যে নাচের ভালোবাসাটা আমাকে অভিনয় করতে মানে আগ্রহী করে তুললো, যে ঠিক আছে একটা দুটো নাটক করি। এবং সত্যি দেখা গেল যে আমি তখন আমি বিভিন্ন প্রোগ্রামে পারফরমেন্সের জন্য আমাকে ডাকছে যে আচ্ছা অমুক মডেল বা অমুক অভিনয় শিল্পী। তো এই ব্যাপারটা আসলে তখন ছিল। তবে আমি যেটা চেষ্টা করেছি যে নৃত্যশিল্পী পরিচয়টাকেই অনেক বেশি এস্টাবলিশ করতে, এবং তখন লিখন আর আমি একটা জুটি তৈরি হয়েছিল, 2000 সাল থেকে আমরা কাজ শুরু করি এবং আমরা বেশ জনপ্রিয়তা পেয়েছিলাম। মানে লিখন না দিয়ে একদম এক কথায় মানে হয়েছিল বললে ভুল হবে, এখনো বোধহয় যদি তালিকা করা হয় যেখানে আসলে ক্লাসিক্যাল ডান্সের পারফরমেন্স থাকবে সেখানে লিখন নাদিয়া নামটা চলে আসে। তখন আসলে সত্যি বলবো যে আমাদেরকে দর্শক ভীষণভাবে গ্রহণ করেছিল, দর্শকের ভালোবাসা পেয়েছি অনেক, এবং সেই কারণেই জুটিটা তৈরি হয়েছে। এবং তারপর পরে যদি বলি যে 2000 সালে অভিনয় শুরু করলাম, প্রথম প্রচারিত নাটকেই বাচসাস পুরস্কার পেলাম। তো আরেকটু মনে হলো আচ্ছা মানে ওই পুরনো ইয়েটা একটু একটু করে নাড়া দেওয়া শুরু করলো। মানে আমি ব্যাপারটা ছিল যে আচ্ছা আমি নাচের প্রোগ্রাম করব, তার জন্য একটু একটা দুটো অভিনয় করি, নাটকে অভিনয় করি আর কি। তারপর থেকে আসলে প্রাপ্তি মানুষকে অনেক বেশি মোটিভেট করে থ্রু, এবং দর্শকের ভালোবাসা, যে তোমার অভিনয় দেখেছি, ওই কাজটা ভালো লেগেছে। আস্তে আস্তে দেখলাম যে না আসলে আমার ভেতরে অভিনয়ের ব্যাপারটাও আছে, মানে আমি ভালোবাসি। আমার এই জগতের যারা আছেন তখন তো সবাই আমাদের টেলিভিশনে যারা মহারথী অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে, সেটাও এক ধরনের বলবো যে এটা তো আসলে আমরা একটা ঘোরের মধ্যে থাকি। যখন তাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাই কাজ করছি, ওটাই মনে হয় যে জীবনের সবচেয়ে বড় বিশাল ব্যাপার। এবং আমি বলবো যে সব সময় আমি সবার কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি, আমার কোয়ার্টিস্টদের কাছ থেকে, সিনিয়রসদের কাছ থেকে। তারা এতটা বলবো যে আমি তখন অভিনয় মাত্র শিখছি, কারণ আমি তো নাচের আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু অভিনয় তো ছোটবেলায় সেই যে পোস্টমাস্টারের রতন করার জন্য যে আমি শিখেছিলাম ওটুকুই, এবং তারপরে একটা নাটক করা 12 রকমের মানুষ। তো তারপরে যেটা হলো যে আমাকে আমার বলবো যে সিনিয়র আর্টিস্টরা ওনারা আমাকে শিখিয়েছেন। আমি তাদের কাছে বলতাম আচ্ছা ডেলিভারিটা কেমন হবে, আচ্ছা আমি একটু রিহার্সাল করি আপনার সাথে, প্লিজ আমাকে একটু দেখিয়ে দেন। আর যেহেতু তোমার শেখার আগ্রহটা অনেক বেশি, তো তুমি ওই সময়টাকেও কাজে লাগিয়েছো যে আমি শিখতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমি যত বেশি মানে তাদের কাছ থেকে জানবো ততটা আমার জন্যই ভালো হবে, বেটার হবে। নাদিয়া আপু, এই গল্পটা আরো শুনতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন বিবিসি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সকলকে মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। আজ আমরা গল্প করছিলাম আমাদের প্রিয় অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। নাদিয়া আপু, এবারে অভিনয়ের গল্পটা শুনবো, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে তুমি যখন অভিনয়টা শুরু করো সেই সময়টাতে আসলে অভিনয় দিয়েই মানুষের মনে জায়গা করে নেওয়া সম্ভব ছিল। তখনও কিন্তু মানুষ টেলিভিশন দেখতো, নাটকের জন্য আমরা পাগল ছিলাম তখন। ধারাবাহিকগুলো কোন কোন দিনে হচ্ছে, মেগা ধারাবাহিক হতো তখন, আমার মনে আছে সপ্তাহে 3 দিন 5 দিনও ধারাবাহিক হয়েছে। একটা প্যাকেজ নাটক দেখার জন্য আমরা বসে থাকতাম। সো সেই সময়টাতে তোমার যাত্রা শুরু এবং তুমি প্রচুর রেসপন্স পেয়েছো, নিজের জায়গাটাকে শক্তভাবে তৈরি করেছো অভিনয়ের ক্ষেত্রেও। কিন্তু এখনকার সময়টাতে আমরা কি দেখি, আসছে খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে, আবার সেই একই কথায় আমাকে আসতে হবে। ওই যে তুমি যেমন বললে যে যারা একটু মডেলিং করতো বা অভিনয় করতো তাদেরকেই নাচের জন্য বেশি প্রেফার করা হতো। এখনো আমরা দেখছি, রাইট, যে যারা ভাইরাল হচ্ছে, যাদের ভিউ বেশি তাদেরকেই নিচ্ছে। সে অ্যাক্টিংটা পারছে কিনা সেটা ইম্পর্ট্যান্ট না। সত্যি কথা বলতে গেলে এই যে তোমার কথাতেই যদি আসি, যে আগে ছিল যে কেউ অভিনয় করছে, অভিনেত্রী বা মডেল, সেই মডেল হওয়ার জন্য কিন্তু অনেক কিছু পার করে আসছে। তো পার কিভাবে তাকে দেখতো, যে তার এক্সপ্রেশন কেমন, সে সাবলীল কতটুকু, তারপর তাকে কিরকম ফটোজেনিক কিনা, সব কিছু মিলিয়ে এক ধরনের যাচাই বাছাই করে তারপরে সে সুযোগ পেত। সো একটা ভালো কোন একটা টিভিসি করার পেছনে যে আগ্রহটা থাকতো, বা যেই কবে সেই সুযোগটা পাবো সেই ব্যাপারটা যখন থাকতো, তখন কিন্তু সেটা একটা বিশাল একটা ব্যাপার হতো। এবং নাটকের ক্ষেত্রেও আমি বলবো যে স্ক্রিপ্টের ক্ষেত্রে ডিরেক্টর এবং আর্টিস্ট সিলেকশন, চরিত্র অনুযায়ী আর্টিস্টকে সিলেক্ট করা হতো। এমন না যে আচ্ছা এই আর্টিস্টটা থাকবে তারপরে সিলেক্ট করছি আমি স্ক্রিপ্ট। সব কিছুর ভেতরে অনেকটা শ্রম ছিল, অনেকটা অনেক মেধার ব্যাপার ছিল। এই যে অভিনয়ের দীর্ঘ 25টা বছর পার করে দেয়া একজন শিল্পীর জীবনের জন্য কিন্তু বিশাল একটা ব্যাপার, ঠিক আছে? এবং একই সাথে তুমি এখনো সুনাম, তোমার জনপ্রিয়তা, তোমার কাজের দক্ষতা এবং তোমার যে অ্যাকসেপ্টেন্স অডিয়েন্সের কাছে, সব কিছু নিয়ে কিন্তু কাজ করছো। বকুলপুর নাটকের কথা যদি বলি, অসাধারণ তোমার অ্যাক্টিং লেগেছে। এবং আমি তোমার যখন আউট অফ ঢাকা বিভিন্ন অঞ্চল ভিত্তিক অভিনয়গুলো দেখি, আমি অবাক হয়ে থাকি যে নাদিয়া আপু কী করে পারে। কারণ তুমি তো ওই অঞ্চলের মেয়ে না, সো কি সুন্দর করে ওই অঞ্চলের কথা বলছো। বকুলপুরের কথা যদি বলি, সেটা আসলে পুরো টিম ওয়ার্ক। এবং আমার ডিরেক্টর, আমার রাইটার, আমাদের সব আর্টিস্ট, তারা সবাই মিলে আসলে একটা কাজের প্রতি যখন ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা দীর্ঘ 5 বছরের একটা সিরিয়ালের জার্নি, এবং দর্শকের কাছে যে সিজন 2 হিসেবে শেষ হয়েছে, আমার কাছে এখনো বলে যে সিজন 3 কবে শুরু হবে। তো এই যে দর্শকের যখন আমার কাছে মনে হয় কি, যে আমি যদি একটা কাজের প্রতি অনেস্ট হই, আমি যদি একটা ভালো কাজ দেওয়ার চেষ্টা করি, দর্শকও সেটার সাথে কানেক্ট করতে পারে, এবং তখন দর্শক সেটা একসাথে হয়ে যায়, যে দর্শক এবং শিল্পী। তখন না আসলে সময়টা কি করে চলে যায় সেটা বোঝা যায় না। অডিয়েন্সও কখনো কাউন্ট করে না যে কত বছর যাবত কাজ করছে। এবং আমার ক্ষেত্রে যদি বলি যে আমি তো আসলে 2000 সাল থেকে, তখন আমি ইন্টারমিডিয়েটের সময় থেকে যদি বলি, যে আমি একদম দেখতে দেখতে সময় চলে গেছে, তার আগে থেকে আমি শুরু করেছি, আমার ইন্টারমিডিয়েটের আগে থেকেই আমি অভিনয় শুরু করলাম। সো মনে হয় যে তখন আমিও ছোটই ছিলাম, কিন্তু এই যে কিভাবে হয়ে গেল, এবং এখনো ছোট আছো, জার্নিটা সবসময় এরকম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পরিবারের সাপোর্ট সবচাইতে বেশি ছিল। এবং মার সাপোর্টের কথা, আমি যে আমার মার অবদান অস্বীকার করার কোনো জয়ই নাই। আমার আজকের যে অবস্থান পুরোটাই আমার মার কৃতিত্ব। নাচ শেখা থেকে শুরু করে টিচার্সদের কাছে নিয়ে যাওয়া, সবসময় পাশে থাকা, তারপর অভিনয়ের জার্নি যখন শুরু হলো, তখনও দেখা যেত যে আমি প্রথম স্ক্রিপ্ট পড়ে বুঝতাম না,
মানে কোন স্ক্রিপ্টটা আসলে আমার জন্য ঠিকঠাক আছে কিনা, মানে আমি একটু কনফিউজ হলে বা আমার কনফিউশন তৈরি হলে আমার মাকে বলতাম যে তুমি একটু স্ক্রিপ্টটা পড়ো, মানে আন্টি পুরোপুরি একজন গাইডের হ্যাঁ মানে আমি বলতাম যে তুমি পড়ো, আমিও পড়ছি, তারপর দুজন মিলে কথা বলতাম, আচ্ছা ঠিক আছে চরিত্রটা এরকম, আচ্ছা তাহলে আমি করতে পারি বা এই ধরনের। এবং অনেক সময় তো প্রথম প্রথম আমার সাথে সাথে হয়তো আউটডোরে আমার সাথে যেতেন, এবং আমার মা বাবা সাপোর্ট, আমরা বাবাদের সাপোর্ট এগুলো কখনোই বলে শেষ করতে পারবো না। একদমই তাই। আমাকে একটু বলো যে ইদানিং নাদিয়া আহমেদ মানে অভিনয়, নাচ সবকিছুকে সাইডে রেখে উপস্থাপনায় অনেক বেশি সরব। ঠিক আছে, পুরো রমজান মাস জুড়ে তোমার অনুষ্ঠান যাচ্ছে, তার আগে ভালোবাসা দিবসে ভালোবাসার জুটিদেরকে নিয়ে তোমার অনুষ্ঠান, এবং মানে অসাধারণ মানে উপস্থাপনা তুমি করো, আমি দেখি বসে বসে। মানে উপস্থাপনায় নিয়মিত হওয়ার ইচ্ছে কি আছে? ইভেন তুমি রিয়েলিটি শো করেছো, যেটা সবচেয়ে কঠিন একটা বিষয় আমি বলবো। সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, রিয়েলিটি শোটা যখন করেছি তখন প্রথম প্রথম একটু মনে হয়েছিল, আমি ওটাও রান্না বিষয় কি ছিল, সুপার শেফ, কিন্তু ভালো লেগেছে কাজ করে। সত্যি বলতে গেলে অনেক বছর ধরে অনেকে বলেছে যে বিভিন্ন প্রোগ্রাম, টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে হোস্টিং করার জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে দিস ইজ নট কাপ অফ মাই টি। মানে তো তো আমি যা করছি, অভিনয় করছি, নাচ করছি, দ্যাটস ফাইন, এই পর্যন্তই। আর সবার সব কিছু করার দরকার নেই, আমার এটা মনে হতো। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে যে বিশেষ কিছু প্রোগ্রাম, আচ্ছা একটু আমি বিশেষ, এবং সেই সাহসটা সত্যি কথা বলতে গেলে আরো বেশি আমার সাথে ছিল FS9। সে তো শুরুটা তো তার উপস্থাপনা দিয়েই শুরু। তো যখন আমাদের কাছে প্রস্তাবটা আসে যে দুজনে মিলে একটা প্রোগ্রাম করার জন্য, এবং সেটা আমাদেরকে বলা হলো যে আপনারা যেরকম আপনাদের মতো করেই কথা বলবেন, সো এখানে ওরকম মানে স্ক্রিপ্টেড ওরকম ইয়ে না যে একদম ওভাবে বলতে হবে। এবং যারা আসলে গেস্ট হয়ে আসছেন তারাও সবাই পরিচিত মুখ, সেইটাই বলবো যে আড্ডা দেওয়াটা সহজ ছিল। এবং তার পরবর্তীতে, এবং এই যে রমজানে যেই প্রোগ্রামটা আমরা করলাম জিরো ক্যাল, সেটা আমি আগে করেছিলাম একা। তো সেটা এবার যখন বললো যে না আপনাদের দুজনকে নিয়ে আমরা একটু ভিন্নভাবে চাচ্ছি, এবং সেটাও খুব ক্যাজুয়াল চাচ্ছি, তো সেভাবেই আসলে মনে হলো যে দর্শকরা খুব মানে গ্রহণ করেছে সুন্দরভাবে, যেহেতু অনেকটা ক্যাজুয়াল ব্যাপার ছিল, আমাদের নিজেদের মতনই ব্যাপারগুলো ছিল। আর এই দর্শকের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আরো দীর্ঘ সময় আমরা এভাবেই দেখতে চাই, সব সময় আমি বলবো সজীব এবং সতেজ, তারুণ্যদীপ্ত। অনেক অনেক শুভকামনা থাকলো, দেখা হবে আবার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর অনেক ধন্যবাদ মমতাজ হার্বাল প্রোডাক্টস আজকের তারকার অনুষ্ঠানের সবাইকে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আজকের আড্ডাটা আসলে খুব অল্পতেই শেষ হয়ে গেছে। এই আড্ডাটা আরও অনেক বেশি চলমান থাকলে ভালো লাগতো, কিন্তু তারপরেও যেহেতু আমার সময় আজকে শেষ, আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকার আয়োজন থেকে। দেখা হবে আবারও ডিভিসিতে একই সময়ে একই দিনে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।